গাম আর টিথ হেলদি রাখার জন্য তো আমরা ছোটবেলা থেকে সবাই শিখে এসেছি ঠিকভাবে ব্রাশ করা। দিনে যদি দুবার প্রপারলি ব্রাশ করা যায় তাহলে তো কোনো অসুবিধাই হয় না। আর গাম হেলথের জন্য আমাদের ডায়েটটাকেও মেনটেন করতে হয়, কারণ গাম হেলথের উপরে অনেকটা ভিটামিনের উপরে আমাদের গাম হেলথ ডিপেন্ড করে, আমি আগেই বললাম। যেমন পাইরিয়া ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি থেকে হচ্ছে, আমাদের চেষ্টা করতে হবে যাতে গাম হেলথটা মেনটেন করতে গেলে আমাদের ডায়েটটা খুব ইম্পর্টেন্ট হয়। আর ঠিক ওয়েতে অফ ফ্লসিং করতে হবে একটুখানি, হোল ভেজিটেবল টাইপের মানে খাবার, যদি হোল গ্রেনস কিছু খাওয়া যায়, ক্যালসিয়াম জাতীয় কিছু খাওয়া যায়, ভিটামিন জাতীয় কিছু খাওয়া যায়, গরম ফুড যদি আমরা মেনটেন করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের মাড়ির কন্ডিশনটা অনেকটাই ভালো হবে। যেমন আমাদের সবার আগে আমাদের ওরাল হ্যাবিটটা থেকে দূরে থাকতে হবে। আমি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করি, সব যারা যারা স্মোক করে, যারা টোবাকো ইনটেক করে, শুধু দাঁতের বা মাড়ির পাইরিয়ার প্রবলেম না, অনেক ধরনের ওরাল ক্যান্সার বা এরকম কিছু হচ্ছে, যাতে ওরাল হ্যাবিটটাকে সবার আগে আমরা দূরে করতে পারি নিজেদের থেকে, নিজের নিজের জন্য আর নিজের ফ্যামিলির জন্য। সেটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। স্মোকিং, টোবাকো চুইং এটাকে অ্যাভয়েড করতে হবে। আর আমি সবাইকে এটাও বলি, যদি হেলদি দাঁত হেলদি ইয়ে থাকে চায়, তাহলে দুবার ব্রাশিংটাকে আমাদের হ্যাবিট করা উচিত। এখনো আমি প্রচুর মানুষ, মানে আমি আমি আমার পেশেন্ট দেখি, আমি জাজ করি যে প্রচুর মানুষজনই আছে যারা এখনো সিঙ্গেল টাইম ব্রাশিং এ আছে। আমি অবশ্যই বলবো যাতে দুবার ব্রাশ করে, আর ব্রাশটা দুবার করলেই না, শুধু যেন প্রপার টেকনিকে করে। টেকনিক অফ ব্রাশিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে কি বলে, আমি তো তিনবারও ব্রাশ করি কিন্তু স্টিল তার দাঁতে কেরিজ, কেন কি? তার প্রপার টেকনিকটা মেনটেন করছে না। টেকনিক আমি বললাম, BASS, ব্যাস ব্রাশিং টেকনিক আপনারা ফলো করতে পারেন ইউটিউব দেখে, অনেক সুন্দর ব্রাশিং টেকনিক। সেটা যদি ফলো করতে পারে অনেকটাই কমপ্লিকেশন মিটে যায়। আর আরেকটা জিনিস আমি আউট অফ টেক্সট বুক আমি সবাইকে অ্যাডভাইস করি, সেটা হচ্ছে উষ্ণ গরম জলে নুন দিয়ে কুলকুচি, যদি মাড়ির হেলথের জন্য। এটা এটা স্পেসিফিক্যালি মাড়ির জন্য। আমি পাইরিয়া জিঞ্জিভাইটিস সব কিছু থেকে অ্যাভয়েড করতে গেলে আমি বলবো দিনের রাত্রিবেলা শোয়ার আগে যদি মানুষ একবার উষ্ণ গরম জলে নুন দিয়ে কুলকুচি করে শুতে পারে, এর থেকে ভালো কিছু হয় না। অ্যান্ড লাস্টলি আমি বলবো, যত সুগার ইনটেক কম করবে তত ডেন্টাল হেলথ আমাদের ভালো থাকবে। ব্রাশিং তো অ্যাডভাইস দুবার, ঠিক আছে। যদি ঠিকঠাক টেকনিকে যদি কেউ রাতে আফটার ডিনার আর ঘুম থেকে উঠে সকালবেলা ব্রাশিং, যেটা আমরা সবাই করি, এই দুটো টাইম মেনটেন করলে যথেষ্ট ভালো। আর ফ্লসিংটা না একটুখানি কিছুটা পেশেন্টের রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে। মানে আমি যাদের বলবো, যাদের পাইরিয়ার প্রবলেম আছে, পাইরিয়া থেকে কেন কি, আমাদের পাইরিয়া থেকে না পেরিওডন্টাল পকেট বলে একটা প্রবলেম হয়। সেই প্রবলেমে কি হয়, যে দুটো দাঁতের মাঝখানে মাড়িতে একটা একটা স্ট্রাকচার লস হয়ে যায়। ওই স্ট্রাকচার লস হওয়ার জন্য না ওখানে একটা ডেপথ মতন ক্রিয়েট হয়। সেখানে ফুড লজমেন্টের চান্সেস সেই সব পেশেন্টের অনেক হাই হয়ে যায়। তো যেসব পেশেন্ট যাদের পাইরিয়া বা জিঞ্জিভাইটিস এর প্রবলেম আছে, তাদেরকে কিন্তু আমি অবশ্যই বলি যে প্রতিবার আফটার হ্যাভিং ফুড, মেবি সেটা ব্রেকফাস্ট হোক, মেবি লাঞ্চ হোক, মেবি ডিনার হোক, কি ইভিনিং মিনিমাম স্ন্যাক্সও হোক, আমার আমার কিন্তু মনে হয় অবশ্যই অবশ্যই তাকে অ্যাটলিস্ট প্রতিটা খাবারের পর প্রতিটা দাঁতে স্পেশালি পকেট এরিয়াগুলো ফ্লসিং করা উচিত। আর যারা হেলদি পেশেন্ট, যাদের মাড়ি হেলদি আছে, তারা চেষ্টা করুক যাতে রাত্রিবেলা শোয়ার আগে একবার উষ্ণ গরম জলে নুন দিয়ে কুলকুচি করার পর যদি ফ্লসিংটা করতে পারে, তাহলে রেজাল্টটা সবচেয়ে ভালো পায়। ক্যাভিটিস অ্যাভয়েড করতে গেলে সবার আগে আমার তো মনে হয় যে আমাদের কার্বোহাইড্রেটস বেশি ইনটেক করা অ্যাভয়েড করতে হবে। যেমন সুগার জাতীয় খাবার দাবার একটু অ্যাভয়েড করা উচিত। আর এরকম কোনো মানে স্পেসিফিক খাওয়া নেই যদি মেনটেন করতে পারে। আর মাড়ির জন্য আমি তো বললাম, যেমন হোল সিড জাতীয় খাবার, হোল গ্রেনস জাতীয় খাবার, গ্রিন ভেজিটেবল খেতে পারে, ভিটামিন জাতীয় খাবার যদি খেতে পারে, ক্যালসিয়াম জাতীয় খাবার যদি খেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দাঁত আর মাড়ির কন্ডিশনটা অনেকটাই স্ট্রং থাকে এরকম। আর কেরিজ অ্যাভয়েড করতে গেলে আমি বলবো সুগার কন্টেন্ট ফুড যতটা পারবে মানুষকে অ্যাভয়েড করা উচিত। সুগার কনজাম্পশন তো আমি বলবো, সুগার আমাদের ডেন্টাল কেরিজের প্রাইম ফ্যাক্টর, আমি সুগারকে ধরি। মানে সবচেয়ে বেশি দায়ী যদি আমাদের ডেন্টাল কেরিজের কন্ডিশনে কেউ হয়ে থাকে, সেটা তো আমি অবশ্যই সুগার ইনটেক। আমরা যতটা সুগার ইনটেক কন্ট্রোল করতে পারবো, কার্বোনেটেড জিনিসপত্র যেমন কোল্ড ড্রিঙ্কস হয়ে গেল, বা সুগার যেমন ক্যান্ডি জাতীয় চকলেট হয়ে গেল, যদি আমরা একটু অ্যাভয়েড করতে পারি, আমাদের ডেন্টাল হেলথ আর কেরিজ হওয়ার চান্সেস অনেক কম থাকে। কেন কি, কেরিজ আমাদের জানতে হবে যে কেরিজটা হয় কোথা থেকে। কেরিজ জেনারেলি আমাদের অ্যাসিডোজেনিক থিওরি থেকে হয়। কেরিজ হয় আমাদের যেমন কার্বোহাইড্রেট সুগার, যেমন ফ্রুক্টোজ থেকে, যেমন থেকে যখন আমাদের খাবার আমরা আমরা খাই, যেমন ক্যান্ডি জাতীয় খাবার যখন আমরা খাই, আর আমরা তারপর দাঁতটাকে প্রপারলি ব্রাশ করতে পারি না ইমিডিয়েটলি, ওই যে সুগার কন্টেন্টটা আমাদের দাঁতে লজড হয়ে যায়, ওখান থেকেই অ্যাসিডোজেনিক থিওরি থ্রু আমাদের দাঁতে পোকা বলতে তো সেরকম ফ্লাইং কোনো পোকা হয় না। যেমন আমাদের সবচেয়ে বড়, মানে সবচেয়ে অনেক ধরনের ব্যাকটেরিয়া দায়ী থাকে, তার মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটাকে ক্লেম করি সেটা হচ্ছে স্ট্রেপ্টোককেন মিউটেন্স। এই ব্যাকটেরিয়াটা ইজ এ বিগ ফ্যাক্টর আমাদের ডেন্টাল কেরিজে। আর ওটা সবসময় সুক্রোজ বা ফ্রুক্টোজ থেকেই ইনভাইট হয়, মানে সুগার থেকেই ইনভাইট হয়। তো এবার
সুগার জাতীয় খাবার খেলে যদি কেউ প্রপারলি ইমিডিয়েটলি দাঁত ক্লিন না করছে, ওই যে দাঁতের যে স্টাক হয়ে ক্যান্ডি জাতীয় খাবার বা এরকম কিছু খেলে যে দাঁতে স্টাক হয়ে রয়ে যায়, এখান থেকেই কিন্তু কেরিজের সূত্রপাত হয়। যেমন বাচ্চাদের আমরা সবচেয়ে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি দেখি যে সব বাচ্চাদেরই মানে আজকালকার টাইমে ডেন্টাল কেরিজ, কেন কি আমরা নিজেরাই অনেকটা দায়ী সেই ক্ষেত্রে, কেন কি আমরাই সেই পরিমাণ সুইট জাতীয় ক্যান্ডি চকলেট আমরা দিচ্ছি যেখান থেকে কেরিজটা হচ্ছে। সুগারের একটা খুব বড় রোল প্লে আছে। আমি তো বলবো সুগার ইনটেকের পর ইমিডিয়েটলি ব্রাশিং বা প্রপার মাউথ ওয়াশ, যেন মুখের দাঁতে যেন কোনো জায়গায় ওই সুগার কন্টেন্টটা না আটকে থাকে, এই জিনিসটা একটু ভেরি কেয়ারফুল থাকতে হবে কেরিজের হাত থেকে বাঁচতে গেলে। দেখুন, ক্র্যাক টুথ তো জেনারেলি অ্যাক্সিডেন্ট বা ট্রমা থেকে হয়। ক্র্যাক অবশ্যই মানে কোনো ট্রমা বা কোনো ভাবে চোট লেগে গেছে বা কোনো খাবার খেতে গিয়ে কোনো কাপড় পড়ে গেছে বা অ্যাক্সিডেন্টাল কোনো বাইট লেগেছে, সেখান থেকেই জেনারেলি ক্র্যাক টুথ হয়। মানে ট্রমাটা হচ্ছে একটা বড় রিজন। সেকেন্ডারি অনেক রিজন থাকে, যেমন কারোর কারোর শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে, যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিটা কিছুদিন পর তার দাঁতে দেখা যায়, কেন কি দাঁতে তার এনামেল লস বা স্ট্রাকচারাল লস হয়, যেখানে দাঁতের পাওয়ার বা কন্টেন্ট মানে সার্ফেস এরিয়ার স্ট্রেংথটা অনেক কমে যায়। সেখানে সাধারণ খাবার খেতে গিয়েও কখনো অ্যাক্সিডেন্টালি ক্র্যাক হতে পারে। বাট আমি অবশ্যই ট্রমা মানে যে কোনো 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 অ্যাক্সিডেন্টাল রিজন থেকেই জেনারেলি ক্র্যাক টুথটা দেখা যায়। ক্র্যাক টুথ রিপ্লেসমেন্ট করা যায় বা ওটাকে ট্রিটমেন্টও করা যায় বা ওটাকে বিল্ড আপও করা যায়। কেন কি ক্র্যাক কতটা হয়েছে ফ্র্যাকচারের, আমাদের আমাদের না ডিফারেন্ট ডেফিসিয়েন্সি আছে ফ্র্যাকচার কতটা হয়েছে। যেমন আমরা ওটা এলিস ক্লাস 1, এলিস ক্লাস 2, এলিস ক্লাস 3, এলিস ক্লাস 4, এলিস ক্লাস 5 হলে আমরা এটাকে ডিটারমাইন করি যে কতটা ক্র্যাক হয়েছে না হয়েছে। ক্র্যাকের দাঁতের যেমন আমাদের অনেক সার্ফেস হয় না, দাঁতের যেমন এক্সটার্নাল সার্ফেসটা হচ্ছে এনামেল, তারপরে সার্ফেসটা হচ্ছে ডেন্টিন, তারপরে আমাদের থাকে সিমেন্টাম, আর লাস্টে থাকে পাল। আমাদের ক্র্যাকের ট্রিটমেন্টের গ্রেড গুলো না এর উপরে ডিপেন্ড করে যে কোন সার্ফেসটার উপরে আমাদের ফ্র্যাকচারটা হয়েছে। যেমন ধরুন যদি যদি আমি ধরলাম আমার একদম উপর সুপারফিশিয়াল লেয়ার মানে এনামেলের উপরে ক্র্যাক হয়েছে, তাহলে এটাকে আমরা সার্টেন পিরিয়ড টাইমে আমরা ফিলিং করেই ট্রিটমেন্ট করতে পারি। আর যখন ওটা একটু একটু ডেপথে যায়, যখন ওটা ডেন্টিন মানে সেকেন্ড লেয়ার, যেটা সেকেন্ড আমাদের দাঁতের লেয়ার, সেটা অব্দি যখন চলে যায়, তখন আমাদের বাধ্য হয়ে রুট ক্যানাল বা যে ফার্দার এরকম কিছু ফলো আপ করতে হয়। আর যখন ক্র্যাকটা যদি আরো এক্সটেন্ড হয়ে গিয়ে আমাদের রুট অব্দি ক্র্যাক চলে যায় বা আমাদের একদম পাল্পের চেম্বার অব্দি ক্র্যাক হয়ে যায়, যেখানে আমাদের দাঁতের স্ট্রাকচারের অভাব হয়ে যায়, সেখানে আমরা বাধ্য হই দাঁতটাকে এক্সট্রাক্ট করে আমরা ফার্দার রিপ্লেস করা।